শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি। খরচ বাড়ল মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। রেস্তোরাঁর খাবার খেতে গুনতে হবে বাড়তি টাকা। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। কিছু ব্যক্তি মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, তাদের দ্বারা বিভ্রান্ত না হতে নেতাকর্মী ও জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বেগম জিয়াকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। দুর্নীতির 2 মামলায় কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 আগস্ট পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় সর্বোচ্চ আদালত থেকে খালাসও পান তিনি। বিএনপি নেত্রীর কারাবন্দী জীবন নিয়ে লেখা রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, দলীয় কর্মীদের আন্দোলনেই বেগম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছেন। মামলা প্রত্যাহার ও তা থেকে মুক্তি পেলেই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু মানুষ দেশে বিভক্তি তৈরি করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় থাকতে অশুভ প্রতিযোগিতা করছেন কেউ কেউ। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি দৃঢ় হাতে নিয়ন্ত্রণ করতে হয়, একটি নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচন দিতে যত দেরি হবে ততই শেখ হাসিনার ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন 15 বছর পর দেশে ফেরা যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স সহ সংগঠনের নেতাকর্মীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। 2008 থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত 2000-এর বেশি নেতাকর্মীকে ক্রসফায়ার ও হত্যার অভিযোগ আনা হয়। এছাড়া 153 জনকে গুমের অভিযোগ করা হয়েছে ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিএনপির প্রতিনিধি দল। আওয়ামী লীগের আমলে সারা দেশে 2276 জন বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে দলটি। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় শতাধিক ব্যক্তিকে। জেলাভিত্তিক ক্রসফায়ারে নিহত নেতাকর্মীদের তালিকা সংযুক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতেই নেতাকর্মীদের গুম করে হত্যা করে সে সময়ের আওয়ামী লীগ সরকার। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জনকে গুমের অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখনো পর্যন্ত গুমও আছে। তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। গুম ও ক্রসফায়ারের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব না পেলে তাগাদাপত্র দেবে ঢাকা। তবে কবে নাগাদ এই তাগাদাপত্র দেয়া হবে সে সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গে জানতে চাইলে বলেন, পাসপোর্ট বাতিল হলে ভিসার কার্যকারিতা থাকে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা 5 মাস পরও অজানা বাংলাদেশ সরকারের কাছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশি নাগরিক হিসেবে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হয়েছে। শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত অবহিত কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে মিশনের মাধ্যমে সে দেশের সরকারকে জানিয়ে দেওয়া হয়। কারো পাসপোর্ট বাতিল হলে ভিসার কার্যকারিতা থাকে না বলেও জানান তিনি। তাগিদপত্রের ব্যাপারে আমাদের যে আগের বক্তব্য, আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোতে জানিয়ে দেওয়া হয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। এ সময় তিনি আরও জানান, আগামী 20 জানুয়ারি 3 দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন। দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। ব্রিফিংয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি আরও 36 রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সীমানার ভেতরে। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা থাকলেও বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে। সীমান্তে আমাদের সকল সীমান্তরক্ষী বাহিনী সর্বাত্মক সতর্কতায় আছে। সবকিছুর পাশাপাশি আমাদের মানবিক দিকটাও বিবেচনায় রাখতে হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত দেখতে চান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা, প্রবাসীদের অগ্রাধিকার দেয়াসহ সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা করবে তার দল। কুয়েত সফরে সুধী সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কুয়েতে আগমন উপলক্ষে সালোয়া সিসাইডে জুমরিদা হলে সুধী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা নুর আলমের সভাপতিত্বে সমাবেশে জামাত আমিরের কাছে বিভিন্ন প্রশ্ন করেন প্রবাসীরা। কেউ জানতে চান ভোটাধিকার নিয়ে, কারো জানার আগ্রহ দেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে, কেউ বা জানতে চান জাতীয় সরকার গঠনে জামাতের ভূমিকা নিয়ে। বাংলাদেশে আরো বেশি ইনভেস্ট করতে চাই। 5 আগস্টের পরে যে অনিয়মিততা পরিস্থিতি বিরাজ করছে, এটি নিয়ে আমরা আপনারা কি আমাদের দেশে ইসলামিক কানুন অনুযায়ী পরিচালনা করবেন? বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উনি জাতীয় সরকার গঠন করার একটা চিন্তা ভাবনা করছেন। আপনি জামাতের আমির হিসেবে এটিকে কতটুকু সাপোর্ট করেন? প্রবাসীদের স্বার্থ এবং প্রবাসীদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার কেন এখন পর্যন্ত কোনো আইন প্রণয়ন করেনি। ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা, প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া সহ দেশের স্বার্থে বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরেন জামাত আমির। বলেন, নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার পক্ষে তিনি। অবশ্যই আমাদের প্রবাসীদেরকেও ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। একটা ব্যবসা আপনি বাংলাদেশে করবেন, 26টা অথরিটির ক্লিয়ারেন্স আপনাকে নিতে হবে। এখানে কোনো ওয়ান স্টপ সার্ভিসের কোনো ব্যবস্থা নেই। অনেক বিদেশি আমাদের চিপার লেবার সামনে রেখে আমাদের দেশে যায়, কিন্তু এই গার্ড 2-1টায় যখন ধাক্কা খায় বলে যে আল্লাহ হাফেজ। বিএনপি তারা বলেছেন যে সরকার তারা গঠন করলে জাতীয় সরকার করবেন সকল দলকে নিয়ে। ভালো কিছু হলে তার বেনিফিশিয়ারি আপনি হবেন, আমি হবো, তারাও হবে। আর মন্দ কিছু হলে সাফার আর আমরা সবাই হবো। ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে কোনো অসুবিধা নেই। কুয়েতে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জামাতে আমিরের মত বিনিময় দেশের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চলতি অর্থবছরের মাঝপথে এসে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। ফলে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক বাড়ানো সহ খরচ বেড়েছে শতাধিক পণ্য ও সেবায়। বৃহস্পতিবার এই অধ্যাদেশ জারি করা হয়। চলতি অর্থবছরের শেষ 6 মাসে রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট বসানোর এই উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবসা চিন্তা করতে হবে। রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে 15% করার সিদ্ধান্ত থেকে সরে না এলে বন্ধ করে দেওয়া হবে খাবার রেস্তোরাঁ। বৃহস্পতিবার ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে জানিয়ে দেওয়া হয় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পাকা করেছে সরকার।
এতে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। প্রথমবারের মতো 10% সম্পূরক শুল্ক বসানো হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। অধ্যাদেশ অনুযায়ী সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতি, ফলের রস, সাবান ও সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্ট, ফ্রুট ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদাম আমদানিতে সম্পূরক শুল্ক 10 থেকে 15% বাড়িয়ে ঠেকানো হয়েছে 45%। নতুন আইনে 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, বিআরটিএ থেকে নেয়া লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম ও রিডিং গ্লাসের ভ্যাট। টিস্যু, সানগ্লাস, মিষ্টি, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2.4% থেকে 3% করা হয়েছে ভ্যাট, তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2% বাতিল করা হয়েছে। এদিকে ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হবে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা ও সার্কভুক্ত দেশে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপের দেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 3000 টাকা বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি। জেলায় 367 কিলোমিটার সড়ক ও জনপথের এবং 2500 কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডির সড়ক রয়েছে। তবে সংস্কারের অভাবে যাতায়াতে চরম দুর্ভোগে স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে তহবিল সংকটে সব সড়ক মেরামত করা যাচ্ছে না। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। ইটের খোয়া ফেলে জোড়াতালি দেয়া হলেও বিভিন্ন স্থানে গ্রামীণ সড়কে চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। যানবাহন বিকলের সঙ্গে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি, গজারিয়া, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার বিভিন্ন সড়কের এখন নাজুক অবস্থা। জেলার ছোট বড় 1500-এর বেশি সড়ক যথাসময়ে সংস্কার হচ্ছে না। এর মধ্যে সড়ক বিভাগের 367 কিলোমিটার ও এলজিডির সড়ক রয়েছে 2500 কিলোমিটার। এলাকাবাসী বলছে নিয়ম অনুযায়ী 4 বছর পর পর সড়কগুলো মেরামত করার কথা থাকলেও তা হচ্ছে না। এতে ক্ষুব্ধ তারা। কত কষ্ট করুন চাই, ম্যাটেরিয়ালস যেটা দেওয়ার দরকার সঠিকভাবে দেয় না, এই জন্য হয়তো তাড়াতাড়ি ভেঙে যায়। রোগী নিয়ে যেতে অনেক অসুবিধা হয়, রাত্রে গাড়ি পাওয়া যায় না। ডেলিভারি রোগী মাঝে মাঝে আমরা ডেলিভারি করবো হাসপাতালে গিয়া, ওই মনে করেন রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যায় ভাঙ্গার কারণে। সংশ্লিষ্টরা বলছেন চলতি অর্থ বছরে মাত্র 54 কিলোমিটার সড়ক এলজিডি সংস্কার করছে। মান নিশ্চিত করে বাকি রাস্তাও মেরামত করা হবে। রাস্তাটা দীর্ঘস্থায়ী হয় এবং টেকসই হয় এবং আগামী 5 বছরে এই সড়কের জন্য কোনো মেরামত না লাগে সেরকম ভাবে টেকসই সড়ক করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। প্রতি বছরই আমার প্রয়োজনের তুলনায় একটু একটু করে কম নিতে হয়, কিন্তু ভবিষ্যতে যদি আরও ফান্ডের ব্যবস্থা করা যায় হয়তো আমরা আমাদের এই রাস্তাগুলো আরও সুন্দর এবং দ্রুত সময়ে সুন্দরভাবে করতে পারবো। সড়ক ও জনপথ এবং এলজিডি ছাড়াও মুন্সিগঞ্জ পৌরসভার অধীনে 120 কিলোমিটার ও মিরকাদিম পৌরসভার অধীনে রয়েছে 31 কিলোমিটার সড়ক। জেলায় এলজিডির 2500 কিলোমিটার সড়কের 800 কিলোমিটার পাকা, কিন্তু বিভিন্ন স্থানে রাস্তা যথাসময়ে মেরামত না করবার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। মুন্সিগঞ্জের সাতানিখিল থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দীর্ঘদিন ড্রেজিং না করায় অস্তিত্ব সংকটে মাদারীপুরের নদ নদীগুলো হারিয়েছে নাব্য। কয়েকটি নদীর গতিপথও পরিবর্তন হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এক সময়ের খরস্রোত নদীগুলো আজ মৃতপ্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এগুলো বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। এদিকে সমীক্ষা করে নদ নদীর ড্রেজিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। শাহাদাত আকনের তোলা ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। একদিকে ফসলি জমি, অন্যদিকে জেগে বসেছে চর। দেখে বোঝার উপায় নেই একটি নদী নাকি কোনো মরা খাল। দীর্ঘদিনেও ড্রেজিং না হওয়ায় মাদারীপুরের শিবচরের বিলপদ্মা নদীর এমনই মরণ দশা। এক সময়ে এই নদী দিয়ে চলাচল করেছে বড় বড় জাহাজ, ছিল নদী বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে প্রসার। রাজধানী ঢাকায় লঞ্চে যাতায়াত করতেন স্থানীয়রা, অথচ কালের বিবর্তনে নদীটি এখন অস্তিত্ব সংকটে। ওই পর্যন্ত নদী ছিল আর ওইদিকে ছিল ওই পর্যন্ত,
কিন্তু এখন চর পড়াতে নদীও চাইপে গেছে গা, ছোট হয়ে গেছে গা। লঞ্চ চলছে বা ট্রলার চলছে, অন্য তো শুকিয়ে গেছে। পান্না থেকে আরেক পান্নায় মাটি ভাঙে, আবার ওই পান্নায় যায় জোড়া হয়, আস্তে আস্তে এরকম ছোট হয়ে গেল। এদিকে মরণ দশা নিয়ে কোনো মতে টিকে আছে সদর উপজেলার আরিয়াল খানত কুমার নদ। দীর্ঘদিন ড্রেজিংয়ের অভাবে কোথাও তৈরি হয়েছে বালুচর, হারিয়েছে নাব্য, হারিয়েছে জৌলুসো, নেই খরস্রোতের সেই চিরচেনা রূপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদ নদীগুলোকে ড্রেজিংয়ের মাধ্যমে বাঁচিয়ে রাখার আহ্বান এলাকাবাসীর। আগে এক সময় নদী ছিল, বড় নদী, এখন মরে গেছে গা। এখন খনন করলে ভালো হয়, খনন করলে আমাদের মাছ হইব, আমরা নদী নালা পাট জাগ দিতে পারবো। তারপরে আমরা ওই যে মনে করেন বিভিন্ন রকম চলাচলতি মানুষের জনগণের ভালো হইব। নদীর পানি প্রবাহ সচল ও ধারণ ক্ষমতা বাড়াতে সমীক্ষা করে ড্রেজিংয়ের উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। পাড়ে যদি ভাঙন না থাকে, মানে এমন চর পড়ে গেছে, ওর পাশে তীব্র ভাঙন দেখা দিচ্ছে, সেক্ষেত্রে যদি চর অপসারণ করলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। এটা একটা সমীক্ষার বিষয় আর কি। সেই সমীক্ষায় যদি বলে যে হ্যাঁ পরিবর্তন হবে, তখন আমরা ওই জায়গায় যাই ড্রেজিং করি। জেলার 5টি উপজেলায় কাগজে কলমে 17টি নদ নদী থাকলেও 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালড়দি, ময়নাকাটা, বিশারকান্দি সহ দৃশ্যমান নদ নদীর সংখ্যা 10টি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শুক্রবার ছুটির দিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মৌলভীবাজারের রানার্স ক্লাবের আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহ অলিদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত মৌলভীবাজারের পর্যটন শিল্পকে বহির্বিশ্বের কাছে তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে স্বাস্থ্য সচেতন করে তোলার লক্ষ্যে নিয়ে মূলত এই ম্যারাথনের আয়োজন করা। রানার্স ক্লাব মৌলভীবাজার 2019 সাল থেকেই রানার্স আপ তারা এই ম্যারাথনের আয়োজন করে আসছে। এবারে চতুর্থবারের মতো তারা এই রানারের আয়োজন করেছে। এবারে তাদের সাথে কথা বলে যে জানা গেছে, এবারে তারা সারা দেশের 64 জেলা থেকে প্রায় 800 রানার অর্থাৎ দৌড়বিদ এখানে অংশগ্রহণ করছে। এর মধ্যে নারী রয়েছেন 200 এবং 600 পুরুষ এই রানারে অংশগ্রহণ করেছেন। 21 কিলোমিটার ও 10 কিলোমিটারের এই দুই ক্যাটাগরিতে মূলত এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমত বেঙ্গল কনভেনশন সেন্টারের সবন থেকে সকাল 4:30টায় তাদের এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে এবং সেটা চলবে প্রায় দেড় ঘন্টা পর্যন্ত। তাদের সাথে কথা বলে যে তথ্য আমি জানতে পেরেছি সেটা হচ্ছে 21 কিলোমিটার রানারটি প্রথমে শাহমস্তফা সড়ক পাড়ি দিয়ে প্রেস ক্লাব মোড় হয়ে সার্কিট হাউসের সামনে দিয়ে গিয়ে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে হয়ে তারা সোনাপুরের দিকে ঢুকবে। তারপর সেখান থেকে দেওরাছড়া চা বাগান হয়ে প্রেমনগর জারুলতলায় গিয়ে সেখানে মিলিত হবে। সেখান থেকে ঘুরে এসে তারা আবার মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। একইভাবে 10 কিলোমিটার দুই ধাপের দ্বিতীয় 10 কিলোমিটার রানার প্রতিযোগিতা একইভাবে সেই সাথে শুরু হয়ে শ্রীমঙ্গল রোড হয়ে তারা এম সাইফুর রহমান স্টেডিয়ামে গিয়ে সম্পন্ন করবে। তাদের সাথে রানারদের সাথে কথা বলে আমি যে তথ্য ম্যারাথনের সাথে কথা বলে যে আমি তথ্য জানতে পেরেছি, তারা বলেছেন এই জেলাটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। পর্যটনের বিকাশের ক্ষেত্রে এই জেলাটি খুবই সৌন্দর্যমণ্ডিত, যার জন্য প্রতি বছর যদি ম্যারাথনের আয়োজন করা হয়ে থাকে তারা প্রত্যেকে এখানে আসতে উৎসাহ পাবে এবং এই জেলা বিকশিত পর্যটন শিল্পে বিকশিত একটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মৌলভীবাজার রানার্স ক্লাবের আয়োজনে সর্বশেষ ম্যারাথনের দৌড় প্রতিযোগিতার তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজার থেকে। কিশোরগঞ্জের হাওরে চলছে বোরো ধান আবাদের ব্যাপক প্রস্তুতি। মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক, তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় বেকায়দায় তারা। এদিকে বাম্পার ফলনের আশায় কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ধানের চারা সংগ্রহ, নিড়ানি, জমি প্রস্তুত সহ নানা কাজে ব্যস্ত কৃষক। বোরো ধান আবাদের মৌসুমকে ঘিরে প্রস্তুত হচ্ছে ফসলের মাঠ।
কিশোরগঞ্জের হাওরের মাঠে মাঠে চোখে পড়বে এমন কর্মযোগ্য। আধুনিক পদ্ধতির পাশাপাশি গরু মহিষ দিয়ে হাল চাষের পর জমিতে পানি সেচও দেওয়া হচ্ছে। তবে কৃষকরা বলছেন বাজারে ডিজেলের দাম বেশি, এছাড়া সার কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হচ্ছে চড়া দামে। এতে দিন দিন বাড়ছে উৎপাদন খরচ, কিন্তু বিক্রির সময় বাজারে মিলছে না আশানুরূপ দাম। তেল, সার, বিভিন্ন ধরনের ওষুধ পড়া এটি তো সরকারে কমায় দেয়, তাহলে আমরা জমি চাষ করতে গিয়ে আমরা একটু হরতাম। অনেক খরচপাতি হয়, বেচতে আমরা আমাদের কোনো লাভ হয় না। যদি এই দামটা দুটো বাড়ায় দেয় তাহলে আমরা একটু পুষে 500-600 টাকা মন, তাই আমরা তো হুসে না। জেলার 13টি উপজেলার মধ্যে 5টি আংশিক ও 3টি সম্পূর্ণ হাওর অধ্যুষিত। এরই মধ্যে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে সবচেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। কৃষি মন্ত্রণালয় সার নিশ্চিত করেছে, অ্যাভেলেবিলিটি সার দেশে আছে। আমরা এই সার ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছি এবং কোথাও যাতে সারের কোনো সমস্যা না হয়, যেন উচ্চ মূল্যে কোথাও সার বিক্রি না হয়, সে ব্যাপারে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করেছি এবং অব্যাহত আছে। চলতি মৌসুমে জেলায় 1,68,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। রাজবাড়ীতে চলছে হালি পেঁয়াজের আবাদ। কৃষকরা বলছেন এবছর বিএডিসির সরবরাহকৃত প্রণোদনার পেঁয়াজ বীজে চারা না গজানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবছর পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। আশিকুর রহমানের রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে হালি পেঁয়াজের আবাদ, আগাছা পরিষ্কার, সেচ দেয়া সহ নানা পরিচর্যায় ব্যস্ত কৃষক। সারা দেশের মোট উৎপাদিত পেঁয়াজের 14 ভাগ উৎপাদন হয় রাজবাড়ী জেলায়। তাই হালি পেঁয়াজ রোপণে এই মুহূর্তে ব্যস্ততা বেড়েছে জেলার কৃষকদের মাঝে। অনেকেই আবার রোপণ শেষে ব্যস্ত পরিচর্যায়। এবছর বিএডিসির সরবরাহকৃত প্রণোদনার পেঁয়াজ বীজে চারা না গজানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার প্রায় 4,000 কৃষক। যে কারণে শেষ সময়ে বেশি দামে বীজ কেনায় উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি কৃষকদের। আমরা কিনে লাগাইতেছি, বহুটা খরচা চলছে। বর্তমান সার ওষুধের যে দাম বাড়ছে, আমাদের কৃষকদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে দাবি সার ওষুধের দামটা একটু নিয়ন্ত্রণে আনুক। এই বীজটার জন্য আমাদের মন প্রতি 3,000 থেকে 3500 টাকা সর্বনিম্ন রেট আমাদের জন্য দেয়, তাহলে কৃষক বেঁচে থাকতে পারবে। 3 মাস পর বাজারে আসতে শুরু করবে হালি পেঁয়াজ। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবছর পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। এবারে লক্ষ্যমাত্রা 30,440 হেক্টর জায়গা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এবং এবছর মোট জেলায় 1 থেকে 1,500 হেক্টর জায়গা পেঁয়াজ অতিরিক্ত আবাদ হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর রাজবাড়ী জেলায় পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5 লাখ মেট্রিক টন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। কনকনে ঠান্ডায় বরেন্দ্র জনপদ নওগাঁর জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তাপমাত্রা নেমে এসেছে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। বিস্তারিত জানাতে নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শীতের যে প্রকৃত রূপ তা কিন্তু ফুটে উঠেছে এবং শীতের তীব্র কনকনে যে ঠান্ডা তা কিন্তু এই মুহূর্তে এই বরেন্দ্র জনপদের এই মানুষগুলোকে কিন্তু মোকাবেলা করতে হচ্ছে। একদিকে তীব্র শীত, অন্যদিকে হিম বাতাস বয়ে যাচ্ছে, ফলে এই জনপদের উপর দিয়ে কিন্তু চলতি সপ্তাহে এসে শীতের আরেক দফা কিন্তু তীব্রতা অনুভূত হচ্ছে এবং তাপমাত্রার ঘরে 10-এর ঘরের তাপমাত্রা নেমে এসেছে। গতকালকে এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.1। আজকে তাপমাত্রার পারদ কিছুটা বেড়েছে বলছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে আবহাওয়া অফিসের বরাত দিয়ে যে বিষয়টি জানানো হয়েছে, তাপমাত্রার পারদ বাড়লেও কিন্তু হিম বাতাস, হিমালয় থেকে ধেয়ে আসা যে বাতাস, এই বাতাসটি এই জনপদের উপর দিয়ে এই মুহূর্তে বয়ে যাওয়ার কারণে তীব্র শীত মোকাবেলা করতে হচ্ছে, তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে যারা আসলে কাজের সন্ধানে বের হচ্ছেন এই শীত মোকাবেলার জন্য গরম কাপড় গায়ে চেপে তাদের বের হতে হচ্ছে এবং বিশেষ করে সকাল এবং রাতে তাপমাত্রা কিন্তু একেবারেই নিচে নেমে যাচ্ছে, যদিও দিনের আলোতে কিছুটা তাপমাত্রা বাড়ছে এবং গতকালকে সূর্যের কিছুটা দেখা ছিল। তবে হঠাৎ এরকম একটি তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে এই জনপদে এই মুহূর্তে শীতজনিত যেসব রোগগুলো রয়েছে স্বাভাবিকভাবে কিছুটা বেড়েছে। বিশেষ করে শীতের ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত যে রোগগুলো রয়েছে বয়স্কদের। তো চিকিৎসকদের দিক থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে তাপমাত্রা এই সময়টাতে যেহেতু কমে আসে, সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা এবং শিশু এবং বয়স্কদের জন্য একটা সুরক্ষার তাগিদ দেওয়া হয়েছে।
আরেকটি বিষয় হলো যে এই জনপদে কিন্তু এই মুহূর্তে ধান রোপণের একটি মৌসুম চলছে। বরেন্দ্র জনপদে বড় চাষাবাদ করে থাকেন এই সময়টাতে, তবে কোন ঠান্ডার কারণে কিন্তু মাঠে চাষিরা নামতে পারছে না, ফলে কিছুটা হলেও চাষাবাদে একটা ব্যাহত হচ্ছে, বিলম্বিত হওয়ার একটা শঙ্কাও রয়েছে। তো তাপমাত্রা গত কয়েকদিনের চেয়ে কিছুটা ওঠানামা করছে, তবে চলতি সপ্তাহে এসে তাপমাত্রা আরেক দফা কিন্তু কমবে বা আরেক দফা নিচে নেমে যাওয়ার কথা কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এই অবস্থা আসলে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের জন্য শীতের গরম কাপড়ের যে ব্যবস্থা তা কিন্তু জেলা প্রশাসনের থেকে কিছুটা করা হয়েছে, যদিও জেলা প্রশাসন বলছে যে 50,000 গরম কাপড় স্থানীয় ইউনিয়ন পরিষদ বা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সরবরাহ করেছে। তবে নিম্ন আয়ের মানুষের আমরা দেখছিলাম যে কিন্তু এই গরম কাপড় কেনার জন্য ফুটপাতের দোকানগুলোতে অনেকেই ভিড় করছেন এবং সস্তায় যেন এই গরম কাপড় পাওয়া যায় এই জাতীয় দোকানগুলোতে তাদের একটা তৎপরতা আমরা লক্ষ্য করছিলাম। তবে এবার আবহাওয়া বেশ বৈচিত্র্যপূর্ণ বলা যায়, কারণ আবহাওয়া প্রথম থেকেই কিন্তু এক দফা ওঠানামা করছে। তবে চলতি সপ্তাহে এসে একবারে কোনে বাতাস, হিমেল যে বাতাস, এই বাতাসের কারণ শীতের প্রখরতা বা শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি এখানে আমরা লক্ষ্য করছিলাম। এই অবস্থায় আসলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বাড়তি সুরক্ষার মাধ্যমে রোগবালাই মোকাবেলা করা, এই বিষয়গুলোই কিন্তু তাগিদ দেওয়া হয়েছে চিকিৎসকদের দিক থেকে। তো এই ছিল সার্বিক এই জনপদের উপর শীতের যে প্রভাব তার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। ভোরের আলো ফুটতেই মাঠার স্বাদ নিতে দলে দলে লোকজন আসছেন মুন্সিগঞ্জের আলদি বাজারে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ভোরের আলো ফুটতেই কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে মাঠার স্বাদ নিতে এরকম ভিড় পড়েছে। আমরা আজ এই ঐতিহ্যবাহী আলদির মাঠার স্বাদ নিতে আসা মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের রহস্য উদ্ঘাটন করব। আপনারা দেখছেন যে এই কমল, যিনি কমল ঘোষ নামে পরিচিত, মাঠা কমল নামে পরিচিতি লাভ করেছেন, তিনি কিন্তু মাঠা বিক্রি করছেন এবং মাথায় তার চুল কিছুটা কম আপনার লক্ষ্য করছেন। আমরা পেছন থেকে নিচ্ছি, পিছন সামন চারিদিকে কিন্তু ঘেরে আছে মানুষ এবং এই মানুষজন কিন্তু একেবারে ভোর থেকেই মোটর বাইক সহ নানা রকম যানবাহন নিয়ে এখানে ছুটেন এবং ছুটির দিনের কারণে কিন্তু এই ভিড়টি বেশি বেড়েছে এবং এর মধ্যে কিন্তু নানা বয়সী মানুষ আছে। আশেপাশে পুরো এলাকা জুড়ে কিন্তু মানে জটলা তৈরি হয়েছে এবং যেসব যানবাহন রাখা হয়েছে সে পার্কিং জোনও কিন্তু অনেক লম্বা এবং এই যে বাইকের পার্কিং ঘিরে যে ভিড়, আবার এখানে মাঠা ঘিরে ভিড়, এটি কিন্তু প্রতিদিনের দৃশ্য এবং এই মাঠার যে স্বাদ সেটি কেন, এই বিষয়ে কিন্তু আমরা উদ্ঘাটন করছিলাম এবং এই যে আলদির যে মাঠা বিক্রি করছেন কমল, বাজারে এই খ্যাতি ছড়িয়ে পড়ছে, সবখানে কিন্তু তার পরিচিতি এখন মাঠা কমল নামে। আর বাজারটিতে মাঠা বিক্রি করেন 33 বছর ধরে। 12 বছর বয়সে তিনি 10 লিটার দুধের মাঠা বিক্রি দিয়ে শুরু করেছিলেন। প্রতিদিন এখন মাঠা বিক্রি করছেন মনে মনে, খাঁটি দুধে টক দই, সেই দইয়ের সঙ্গে বরফখণ্ড, লবণ আর সামান্য চিনি মিশিয়ে কমল নিজ হাতে তৈরি করেন এই মাঠা এবং এই মাঠা বানানোর জন্য তিনি হাতে যেভাবে ফুটা দেন সেই যন্ত্র কিন্তু তৈরি করেছেন তিনি বিশেষভাবে এবং এখানে ড্রামে ড্রামে ভরা মাঠা, সেই ড্রাম শেষ হচ্ছে আর মাঠা কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে এবং এই যে এই মাঠার জন্য যে দই তিনি তৈরি করেন সেটিও কিন্তু তার বাড়িতে বিশাল কর্মযজ্ঞ এবং সেটিও কিন্তু তার নিজ হাতেই করেন। এছাড়া প্রাকৃতিকভাবে যে পালন করা দুধ, এই গ্রামীণ দুধ তিনি এই খাঁটি দুধ কিনেন, সেইটা দিয়ে কিন্তু তিনি দই পাতেন এবং এই দুধগুলোতে কোনো ননি কাটেন না তিনি। এবং মাঠার এই মূল রহস্যটাই কিন্তু কমল ঘোষ বলছেন যে অনেকেই কিন্তু দুধের ননি কেটে তারপরে এখানে নিয়ে আসা হয় আর সেই কারণেই কিন্তু মাঠা ততটা স্বাদ হয় না, কিন্তু তিনি এই দুধের কিন্তু ননি কাটছেন না এবং ননি না কাটার কারণেই তার মাঠার স্বাদটা বেশি এবং তিনি বলছেন যে প্রতিদিন প্রায় 500 লিটারের বেশি মাঠা তিনি বিক্রি করতে পারছেন। এখন কিন্তু প্রতি গ্রাস মাঠা 30 টাকা আর প্রতি লিটার মাঠা 140 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের কমল ঘোষের মাঠার সবশেষ।
যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের আলদিবাজার থেকে। ভেজাল গুড়ে সয়লাব মানিকগঞ্জের বাজার। গুড়ে মেশানো হচ্ছে চিনি, সোডা, তেল, চুনসহ ক্ষতিকর রং। চিকিৎসকরা বলছেন এসব গুড় খেলে মানবদেহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এ বিষয়ে ব্যবস্থা নিতে অভিযান চালানোর আশ্বাস জেলা প্রশাসনের। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যে রিপোর্ট। গভীর রাতে খেজুরের রসের সঙ্গে মেশানো হচ্ছে চিনি, চুন, সোডা সহ নানা কেমিক্যাল। আবার শুধু চিনি ও কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে খেজুরের রস ছাড়াই গুড়। এমন অপরাধের কথা আবার অকপটে স্বীকারও করছেন কারিগরদের কেউ কেউ। চুন ব্যবহার করার পরে গাছ কাটি, গাছের রস আনার পরে হালকা কিছু চিনি দিই। চিনি একাটুক দিলে একটু গুড়টা ভালো হয় জন্য চিনি দিই। গুড়ে আমরা দেখি যে খাস তেল দেয়, তারপরে খাইছুটা দেয়। চিনি ছাড়া কোনো গুড় নাই, খাঁটি গুড় কিনতে হলে 800-1000 টাকা কেজি। খেরের যে আছে রস আছে ওইটি দিয়ে তৈরি করে, কেমিক্যাল দিয়ে তৈরি করে, এই জন্য আমরা গুড় কেনায় খুব ভয়ের মধ্যে আছে আর কি। মানিকগঞ্জের 7 উপজেলার প্রতিটি হাট বাজার ভেজাল খেজুর গুড়ে সয়লাব, অথচ নেই মনিটরিং ব্যবস্থা। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলছেন ভেজাল গুড় খেলে মানবদেহে তৈরি হতে পারে কিডনি সহ নানা জটিল রোগ। শুধুমাত্র পেটের সমস্যা নয়, একসময় কিডনির সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, অন্যান্য অর্গানে কিন্তু এগুলা এর ইফেক্ট পড়বে। তবে ভেজাল গুড় তৈরি বন্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করব, পাশাপাশি এই ধরনের কাজ যারা করে ওনাদেরকে সচেতন করার জন্য আমরা সচেতনমূলক একটি সভা আহ্বান করার চেষ্টা করতেছি। জেলায় সরাসরি খেজুর গুড় উৎপাদনের সঙ্গে জড়িত 4 শতাধিক ব্যবসায়ী। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করতে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর ভগীরথপুরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সময়ে মানুষের পাশে দাঁড়ানো, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতার যে সুবিধা ভোগ করবে, কারো সরকার চালাবে, সেটা আমি বড় মনে করি না। আমি স্পষ্ট ভাষায় বলেছি, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। ফুলে ফুলে ভরে আছে চারদিক, যেদিকেই চোখ যায় সেদিকেই ফুলের সমারোহ। বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে রাস্তার দুপাশে ফুটে আছে নানা রঙের ফুল। শুধুই যে বাহার ফুলের বাহার তা কিন্তু নয়, কোথাও বিন্দুমাত্র ময়লা আবর্জনার ছোঁয়া পর্যন্ত নেই। এই হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বান্দরবানের মুনলাইপাড়া। শাখাওয়াত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গ্রামের সীমান্তে পৌঁছাতেই কারুকার্যময় বোর্ডে স্বাগত জানালো পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে পরিষ্কার গ্রাম মুনলাইপাড়া। বান্দরবানের রুমা উপজেলার এই গ্রামটিতে বম সম্প্রদায়ের 63টি পরিবারের বসবাস। লোক সংখ্যা 350-এর কাছাকাছি। গত শতকের 80-র দশকে গড়ে ওঠে গ্রামটি। 1981 সাল থেকে এখানে পুরোপুরি বসতি গড়ে ওঠে, আর তখন থেকে শুরু হয় গ্রামটিকে সুন্দর ও পরিচ্ছন্ন হিসাবে গড়ে তোলার সংগ্রাম। বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে মুনলাইপাড়া, আর এখানের পিছনের রয়েছে অনেক মুরব্বীদের অবদান। কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা সুন্দর গ্রাম পরিষ্কার রাখার জন্য সবাই মিলে আমরা মিটিং করি। নিজের আঙ্গিনা, নিজের কম্পাউন্ড, বাড়ির আঙ্গিনাগুলো সব পরিষ্কার কাজে আমরা সবের দায়িত্ব দিয়েছিলাম। 40 বছর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের প্রতিটি বাসিন্দাকে প্রতিদিন অন্তত 10 মিনিট করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিতে হয়। বাড়ির ময়লা আবর্জনার পাশাপাশি রাস্তায় পড়ে থাকা ময়লাও তুলে রাখতে হয় বাড়ির সামনে স্থাপন করা ঝুড়িতে। আর রাস্তার দুপাশ থেকে শুরু করে বাড়ির উঠানো ফুলের গাছ লাগানো এখানে বাধ্যতামূলক। পাহাড়ি জনগোষ্ঠীর অন্য সম্প্রদায়গুলোর মতো এখানেও মেয়েদের যেমন সন্তান পালনে ব্যস্ত থাকতে হয়, তেমনি জুম চাষ কিংবা জুমের ফসল তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন নারীরা। লোকসংখ্যা তুলনামূলক কম হয়, দিনের পুরোভাগেই এই গ্রামে নীরবতা বিরাজ করে। অন্যান্য পাড়া চাইতে একটু উন্নত মানের রাখার জন্য পাড়াবাসী আমরা সবাই মিলে একমত হয়ে কমিটির মধ্যে আমরা এই পর্যন্ত
আনছি। গ্রামের মাছ দিয়ে চলে গেছে বগালেক হয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং যাওয়ার প্রধান সড়ক। এই গ্রামের সবাই খ্রিস্টান সম্প্রদায়ের, আর তাই তাদের প্রার্থনার জন্য রয়েছে দুটি গির্জা। 10 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই গ্রামে একটি প্রাথমিক স্কুল এবং পাড়া কেন্দ্র রয়েছে। একেবারে ছবির মতো পরিপাটি গ্রাম এই মুল্লাই পাড়া, যেখানে কোনো যান্ত্রিক শব্দ ভেসে আসে না। এখানে মুখরিত হয় পাখির কলকাকলি। 1981 সালে শুরু হয়েছিল এই গ্রাম তৈরির কাজ। 83 সালে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আর দীর্ঘ 42 বছর ধরে সে ঐতিহ্য ধরে রেখেছেন এই গ্রামের বাসিন্দারা। বান্দরবানের রুমার মুল্লাই পাড়া থেকে কমল দে, সময় সংবাদ। জার্মানিতে তীব্র তুষারপাত ও তুষারঝড়ে 16টি অঙ্গরাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার রাত থেকে ভারী তুষারপাতের সঙ্গে তুষারঝড় শুরু হওয়ায় দুর্ঘটনার শিকার হন কয়েকশো যানবাহন। জার্মানি থেকে তুষারপাতে সাধারণ মানুষের ভোগান্তির কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া। ভারী তুষারপাতের কারণে অচল অবস্থা বিরাজ করছে জার্মানিতে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, স্থানীয় সময় বুধবার রাত থেকে দেশটির দক্ষিণ পশ্চিম দিকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস ও বৃষ্টির রূপ নেয় তুষারঝড়ে। তীব্র বাতাসের সাথে তুষারপাতের কারণে প্রায় সবকটি অঙ্গরাজ্যের লোকালয়, সড়ক, মহাসড়ক স্থবির হয়ে পড়ে। তুষারঝড়ের কারণে দুর্ঘটনায় পড়ে কয়েকশো যানবাহন, আহত হন বেশ কয়েকজন চালক। সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে দূরপাল্লার মালবাহী লরি। তীব্র তুষারপাতে রাজধানী বার্লিন থেকে সীমিত পরিসরে চলে দূরপাল্লার ট্রেন। স্টেশনে অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীকে। একই সঙ্গে দেশটির বিমানবন্দরগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট ওঠানামায় ছিল স্থবিরতা। এতে বিপাকে পড়েন হাজারো বিমান যাত্রী। সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েন দেশটির সাধারণ মানুষ। দেখুন, এই তুষার বৃষ্টিতে আমি আমার সাইকেল সহ মহা ঝামেলায় পড়েছি। সাইকেলের রাস্তাটা বরফে ঢাকা, এখনো সাফ করার লক্ষণ দেখছি না। আমি আজ একটু হাঁটতে বেরিয়েছিলাম। গত 2 দিনের চেয়ে আজ একটু বেশি ঠান্ডা। তুষারপাতে একটু সমস্যা তো হবেই। এই তুষারপাতে কঠিন সময় পার করছি। দিনভর তীব্র বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু কি আর করা, মুক্ত বাতাসের জন্য বের হতেই হলো। জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানায়, এমন বৈরী আবহাওয়া আরো 2-1 দিন থাকবে। সোমবার থেকে কমে আসবে তুষারপাত। বৃহস্পতিবার দিনভর তীব্র তুষারপাতের কারণে বিপর্যস্ত ছিল জার্মানির প্রায় সবগুলো প্রদেশের সড়ক, মহাসড়ক এবং জনপথ। এমন পরিস্থিতিতে শুধু যানবাহনই নয়, জনসাধারণের চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের পরামর্শ জার্মানির আবহাওয়া অধিদপ্তর DWDর। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। তীব্র শীতে জবুথবু যুক্তরাজ্যের জনজীবন। এর মধ্যে তুষারপাতে ঢাকা পড়েছে রাস্তাঘাট। বিপাকে পড়েছেন রাতে চলাচল করা গাড়ি চালকরা। বুক্সটন, ইস্ট মিডল্যান্ড সহ বেশ কয়েকটি শহরে বেড়েছে শীতের প্রকোপ। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি নিয়ে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। অনবরত তুষারপাতে ঢেকে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। অতিরিক্ত বরফ জমে স্থবির হয়ে পড়েছে জনজীবনে। গেল 1 সপ্তাহ ধরে চলমান তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের বেশ কিছু অঞ্চল। কিছু কিছু এলাকায় তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের 20 ডিগ্রি সেলসিয়াস নিচে। তীব্র শীত এবং ভারী তুষারপাতে কঠিন হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাপন। বিপজ্জনক হয়ে উঠেছে সড়কগুলো। বেড়েছে শীতকালীন স্বাস্থ্য ঝুঁকিও। এর মধ্যেই 60টিরও বেশি বন্যা সতর্কতা রয়েছে, তবে এখন বড় ধরনের বন্যার ঝুঁকি নেই। আমি এখনো পায়ে হেঁটে চলতে পারছি, কিন্তু আমি 1 সপ্তাহ ধরে গাড়ি বের করিনি। আমরা ভয়াবহ সমস্যার মধ্যে আছি। রাতে গাড়ি চালকরা বিপাকে পড়ছেন। ইংল্যান্ডের বেশিরভাগ অঞ্চলে উচ্চ স্তরের শীতকালীন স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা বলছে, এই সময় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। উত্তর আয়ারল্যান্ড ও স্কটিশ হাইল্যান্ডে যেসব এলাকায় তুষারপাত হচ্ছে সেসব এলাকার জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া দক্ষিণ ইংল্যান্ড এবং দক্ষিণ পূর্ব ওয়েলসের জন্য বরফ সতর্কতা 15 জানুয়ারির ভোর পর্যন্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। সাকিব আল হাসানের দ্বিতীয় দফার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল এখনও হাতে পায়নি বিসিবি। তবে বোলিং অ্যাকশনের ফলাফল যাই হোক না কেন, এই অলরাউন্ডারের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্যে শর্ত আছে আরও। সরকারি নির্দেশনা এখনও জানেন না বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। স্রেফ ব্যাটার হিসেবে খেলানো হবে কিনা সাকিবকে, সেই বিষয়েও সিদ্ধান্ত ঝুলে আছে নীতি নির্ধারণী মহলে।
বছর খানেক আগেও সাকিবের এমন পরিণতির কথা ভাবেননি খোদ নিন্দুকেরাও। তবে সময়ের পরিক্রমায় সেটাই এখন বাস্তবতা। সব হারানো সাকিব এখন নিজের বোলিং অ্যাকশন নিয়েই আছেন ধোঁয়াশায়। চেন্নাইতে গত মাসে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এই বাঁহাতি। চারদিকে নানান গুঞ্জন থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল হাতে পায়নি বিসিবি। কিছু কিছু তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথে দেবো। আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কোনো সন্দেহ না থাকে যে ওর এক্সাক্ট অবস্থানটা এই মুহূর্তে কি। যদি বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারেন সাকিব, সেক্ষেত্রে স্রেফ ব্যাটার হিসেবে বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নেও সোজা সাপটা উত্তর নেই। আপাতত বোর্ড কর্তা বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। তবে 37 পেরোনো এই ক্রিকেটারের জন্য সে সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। এটা মূলত সিলেক্টরদের ভাববার বিষয়। তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। অবশ্য বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেও নিশ্চয়তা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকার। সাবেক সংসদ সদস্যের ব্যাপারে সরকার অনাপত্তিপত্র দেবে কিনা তা এখনো জানেন না বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গভর্নমেন্টের ক্লিয়ারেন্সের ব্যাপারে আমি 100% শিওর না, বাট হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে, বাট যদি হয়ে থাকে দ্যাটস গুড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইন আগামী 12 জানুয়ারি। যদিও দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে এরপরেও, তা করা যাবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে লন্ডন ক্লিনিকে। রিপোর্ট পর্যালোচনা করে 2 দিনের মধ্যে ঠিক হবে চিকিৎসা প্রণালী, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। জুলাই ঘোষণাপত্র তৈরিতে দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে। প্রকাশে কিছুটা দেরির ইঙ্গিত উপদেষ্টা মাহফুজের। কমিশন রিপোর্ট নিয়ে আলোচনার পর নির্বাচনের রূপরেখা। শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি। খরচ বাড়ল মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। রেস্তোরাঁর খাবার খেতে গুনতে হবে বাড়তি টাকা। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।